আওয়ামী লীগ ছিল, খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো। খালেদ ভাই, আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি করবেন, মানে এটাকে আপনি ঠিক করছেন, রাজনীতি করব, সেটা কিরকম, সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে, আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন, এটা কিন্তু একদম, যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনি অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়, এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো, কিন্তু তুমি তো আমাদের মতো না, না এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 না, একদম না খালেদ ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই, কেউ বলে নাই। খালেদ ভাই, আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা মনে করি ওটা রিয়েল। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে, মানে উনি আপনাকে, আপনি উনাকে কি করে ডিল করেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি, 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। দিয়েছে তার প্রমাণ তো। হ্যাঁ, 17,000 ভোট পেয়েছেন আপনি? না, 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন? 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার
1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ। আমি তো টিপ দেই সবসময়, হ্যাঁ, তো এলাকাতেও দেই। হ্যাঁ। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। বলছি কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে হইন না। তারপরে তো আমি বলছি বাবা আমি এইটাই বাবা, হ্যাঁ। আমাকে এইভাবেই নিতে দে, হ্যাঁ। মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে, আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম দিলাম না এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে, আমার কাজটা করতে দে, তুই দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, আম্মা আপনি হাইরা যাবেন, আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? হ্যাঁ। মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হবে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নের একটা লেজও করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা অ্যালাউ করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা উনি কেমনে অ্যালাউ করলেন? ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো? কিসের জন্য? মানে দেখেন, আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল? উপদেষ্টা তো আর ভোট যেতে যাবে না, ওদের কেন এত পপুলিস্ট হইতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না, এটা কি শুরু থেকেই তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে ওরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস করব না। যাই বলুক, আচ্ছা, মুখে তো আরো অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে এইবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। 3 হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর জন্য, যেভাবে ইচ্ছে ব্যবহার করার জন্য। বেঁচে ফারহানা, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20-22-এর মধ্যে, যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আর কি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড আপনি যখনই বলেন যে মানে বাংলাদেশটা
নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে, বাংলাদেশটাকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে, নাকি তাদের আসলে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটুকুই বলবো, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন। এটা তো একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন হলো, মানে সুষ্ঠু আর উৎসবেই আপনার ভোট কেন্দ্র দখল, রাতের থেকেই আপনার গোপন ভোট শুরু, দুই প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা, এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারা দিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গিয়েছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের। তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে একটু কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, বা তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়, বয়কট করে না, এখানে বাধ্যতামূলক গায়ে 2024-এও আমরা তো এটা তো তখন আপনার বিএনপি নিজের ইচ্ছায় বয়কট করেছিল, এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে, আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নির্বাচনে আনতে। তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে, তাদের অফিস টফিস কিছুই নেই, পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে কোনো ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়? ভোটের সংখ্যা এখন পর্যন্ত 50% ক্রস করে নাই, আর এখানে তো অনেক কারচুপি হয়েছে। তার মানে দেশের অর্ধেক মানুষের বেশি কিন্তু এখনো ভোট দেয়নি এই নির্বাচনে। তারা নিজের ইচ্ছায় বয়কট করেছে, তাদের ভোটাররা ভোট দেয়নি, কারণ বিএনপি বয়কট করেছে। এখানে তো কেউ বয়কট করেনি, এটা তো সাজানো একটা নির্বাচন, এটা তো শুরু থেকেই সাজানো, কারণ গায়ের জোরে বাধা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে অন্যগুলো দলকে। আপনি না কিভাবে মানবো একটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে? সেটা কিভাবে নির্বাচন হয়? না, সেটা তো কোনো বৈধ সরকার হবে না। আমাদের পদক্ষেপ হবে যে এটা দেশের মানুষ দেখতে পারবে, যেই ক্ষমতায় আসুক দেশের মানুষ এটা বুঝবে, দেশের দেখা যাবে যে দেশের পরিস্থিতি কি হয়। গত 1.5 বছরে যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। আপনার কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, আরো হবে। সরাসরি রাজনীতি করতে চাইনি, ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না। তবে দেশের রাজনীতিতে কে আসবে এটা দলের কর্মীদেরই নির্ধার করতে হবে, দেশের যারা আমাদের সাপোর্টার তাদেরই নির্ধার করতে হবে, এটা আমার দায়িত্ব না। আমি তো তাদেরকে বলে দিতে পারি না। তো আমি সারা জীবনই বিদেশে, আমি আমেরিকা এখন 31 বছর ধরে আছি, এখানে আমি শান্তিতেই আছি। তো ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে বর্তমানে তো ভাঙন তৈরি হবে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ নির্যাতিত এখন, তো এইখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না, কারণ আমাদের হাজার হাজার, গত কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের 20,000-এর উপর গ্রেফতার হয়েছে। গত 1.5 বছরে আমাদের হাজার হাজার নেতারা কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া। আর বাকিদের তো দেশ ছেড়ে, অনেকের হাজার হাজারের দেশ ছেড়ে ভেঙে যেতে হয়েছে, কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে নিজের বাড়ি, আমার বাবার বানানো বাড়ি, সেই 40 বছর পুরানো বাড়ি, ওই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন তো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতিই নাই। তো সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই, এটা ভবিষ্যতেই দেখা যাবে। আওয়ামী লীগ ফেরার প্রশ্ন না, আওয়ামী লীগ দেশে আছে। এই দেখেন, এই নির্বাচনে দেশের অর্ধেকের বেশি মানুষ কিন্তু ভোট দেন, তারা বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থক। তো আওয়ামী লীগ দেশে আছে,
নেতৃত্ব আপনি যে কে দেবে সেটা প্রশ্ন, সেটা ভবিষ্যতে দেখা যাবে। গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, হত্যা করা হবে। গত 1.5 বছরে 500-র উপর আমাদের নেতাকর্মী হত্যা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 35 জনের মতন পুলিশের কারাগারেই হত্যা করা হয়েছে। তো এখন তো সেই পরিস্থিতিই নাই। আপনার তো আপনি যদি একটা গণতন্ত্রের কথা বলেন, সব থেকে বড় দল, যেটা সব থেকে পুরানো দল, তাদেরকে যদি আপনি গায়ের জোরে এভাবে নির্যাতন করে ব্যান করে রাখেন, তো তারা ফিরবে কিভাবে? এখানে আমার মা নিজে ব্যক্তিগতভাবে জুলাই 24 সালেই যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে দেখা করেছেন, তাদেরকে ওয়াদা করেছেন বিচার হবে। তবে আমরা একটা জুডিশিয়াল কমিটিও গঠন করেছিলাম, সেই কমিটিকে তো এই সরকার এসে বাতিল করে দিয়েছে। শুধু সেটা না, আওয়ামী লীগের তো শত শত কর্মী হত্যা হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে কিন্তু এই সরকার